তো চ্যাপ্টার 12 আমরা কিছু স্পেসিফিক টপিক পড়বো। ফার্স্ট অফ অল হচ্ছে এই কোশ্চেনটা, নো 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 নট দিস ওয়ান। ওকে, তো হোয়াট আর দ্য টু পার্টস অফ টোটাল রিটার্ন? তো টোটাল রিটার্ন হচ্ছে কি, আমরা যে ইনভেস্ট করি সেই ইনভেস্ট থেকে আমাদের যেই দুই ধরনের রিটার্ন আসে। একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। আমরা ধরলাম করে একটা অ্যাসেট কিনলাম, লাইক স্টক কিনলাম, ঠিক আছে? সেই স্টক হচ্ছে কি একটা টাইম পরে আমাদেরকে ডিভিডেন্ড দেয়, রাইট? একটা পিরিয়ডিক ক্যাশ ফ্লো আসে বা একটা স্টক ডিভিডেন্ড, অনেক কিছুই আসতে পারে। অ্যান্ড ক্যাপিটাল গেইন ইল্ড কি, দিস রিফ্লেক্টস দ্য অ্যাপ্রিসিয়েশন অর ডিপ্রিসিয়েশন ইন দ্য অ্যাসেটস প্রাইস ওভার টাইম. If the asset's price increases, investor realize capital gains. If it decreases, their input capital losses. তো ক্যাপিটাল গেইন ইল্ড হইতেছে, আমি একটা অ্যাসেট কিনলাম 10 টাকায়, তো সেটা যদি আমি পরে 12 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আমার ক্যাপিটাল গেইন হইতেছে 2 টাকা। এইটাকে বলা হচ্ছে আমাদের দুই ধরনের রিটার্ন, একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন ইল্ড। হোয়াট আর দ্য আনরিয়ালাইজড ক্যাপিটাল গেইন or losses include in return calculation? So unrealized capital gains or losses refer to the changes in the market value of an investment that the investor has not yet realized through sale. ধরলাম আমি একটা অ্যাসেট কিনছি 10 টাকা দিয়ে, কিন্তু এটা মার্কেট ভ্যালু এখন 15 টাকা হয়ে গেছে, ঠিক আছে? লাইক সোনা কিনছিলাম 1 লাখ টাকা দিয়ে, এখন হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। তো এই জিনিসটা তো আমি বিক্রি করতেছি না, তাই আমি জানি না। তো এইটার কারণে যে মার্কেট এখন সোনার 2.5 লক্ষ টাকা হয়ে গেছে, তাহলে আমার ক্যাপিটাল গেইন হয়ে গেছে 1.5 লক্ষ টাকা, ঠিক আছে? তো আমরা যখন কোনো রিটার্ন ক্যালকুলেট করব, তখন আমি অ্যাসেটের ভ্যালু আর 1 লক্ষ টাকা দেখাইতে পারবো না, আমাকে হিস্টোরিক্যাল কস্টটা দেখাইতে পারবো না। আমাকে তখন মার্কেট ভ্যালু অফ দ্য অ্যাসেট দেখাইতে হবে 2.5 লক্ষ টাকা। আমি নেট ইনকাম হইতেছে কি আমার 100 টাকা, 1,000 টাকা, সরি 10,000 টাকা সাপোজ। তো 10,000 টাকা যদি হয়, তাহলে যখন 1 লক্ষ টাকা ছিল অ্যাসেটের ভ্যালু, তখন আমার নেট প্রফিট মার্জিন ছিল 10%। অ্যান্ড যখন 2.5 লক্ষ টাকা হয়ে গেল অ্যাসেটের ভ্যালু, তখন কিন্তু যদি আমার 1 লক্ষ টাকা যদি আমি ইনকাম জেনারেট করি, কিন্তু তখন কিন্তু আমার নেট প্রফিট মার্জিন নেমে আসবে 4%-এ। So what is the difference between dollar return and percentage return, and why are percentage return more convenient? So dollar return হতেছে কি, আমরা যখন কোনো ইনভেস্ট করি, তখন সেখান থেকে আমরা কি অ্যামাউন্টের ডলার পাই। অ্যান্ড পার্সেন্টেজ রিটার্ন হচ্ছে কি, আমরা টোটাল যে ইনভেস্টমেন্ট করি সেখান থেকে আসলে কত পার্সেন্ট আমরা রিটার্ন পাইতেছি। এখন ডলারের বিকজটা হইতেছে গিয়ে ডলার থেকে পার্সেন্টেজটা ভালো, কারণ আমরা পার্সেন্টেজ দিয়ে ডলার দেখা যাচ্ছে, আমি একটা জায়গায় ডলারে দেখতেছি কত জেনারেট হইতেছে, আরেকজন টাকায় দেখতেছে, আরেকজন অস্ট্রেলিয়ান ডলারে দেখতেছে। সো এখানে কম্প্যারিজনটা অনেক হার্ড হয়ে যায়। সো ইন দিস সিনারি আমরা যদি পার্সেন্টেজ জানি, ও 20%, ও 10%, ও 15%, তখন পার্সেন্টেজ কম্পেয়ার করে আমরা বেটার ডিসিশন অ্যান্ড ইজিলি মেক করতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই এক্সেস রিটার্ন অ্যান্ড রিস্ক প্রিমিয়াম? এক্সেস রিটার্ন মানে হচ্ছে গিয়ে আমরা the return earned above a baseline benchmark, often the risk-free rate. It measures the additional reward an investment provides over the safest investment option. So excess return হচ্ছে গিয়ে আমাদের যেই সেফ ইনভেস্টমেন্ট যখন আমরা করি, ঠিক আছে, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট যখন করি, তখন এইটা আমাকে মার্কেটের যে রিস্ক ফ্রি রিটার্ন তার থেকে যদি একটু বেশি দেয়, তখন সেটাকে আমরা এক্সেস রিটার্ন বলবো। সাপোজ রিস্ক ফ্রি মার্কেট মানে ট্রেজারি বিলের হচ্ছে 3.7%, কিন্তু সাপোজ আমি ট্রেজারি বিল রিটার্ন 3.8% পাচ্ছি, তাহলে আমার এক্সেস রিটার্ন হচ্ছে 0.10। রিস্ক প্রিমিয়াম কি? রিস্ক প্রিমিয়াম হচ্ছে গিয়ে আমরা যখন এক্সট্রা রিটার্ন ইনভেস্টর রিকোয়ার ফর টেকিং অ্যান অ্যাডিশনাল রিস্ক বিয়ন্ড এ রিস্ক ফ্রি অ্যাসেট। তো রিস্ক প্রিমিয়াম হচ্ছে গিয়ে আমি চাইলে তো 3.7%-এ কী বলে নিতেই পারতাম না, রিস্ক ফ্রি রিটার্ন অ্যাসেট নিতেই পারতাম, কিন্তু আমি একটা রিস্কি অ্যাসেট নিতেছি, তাহলে আমি তো 3.7%-এ নিব না, আমাকে আরও বেশি রিটার্ন জেনারেট করে দিতে হবে। সো দ্যাট ইজ কল দ্য রিস্ক প্রিমিয়াম, যে একটা এক্সট্রা অ্যাডিশনাল রিস্ক নেওয়ার কারণে আমরা আসলে কি চাইতেছি, একটা এক্সট্রা রিটার্ন চাইতেছি, এটাকে রিস্ক প্রিমিয়াম বলা হয়। হোয়াট ইজ দ্য ফার্স্ট লেসন ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট? লাগবে না। সেকেন্ড লেসন হায়ার দ্য রিস্ক, এটাও লাগবে না। হোয়াট ইজ এফিশিয়েন্ট মার্কেট? So efficient market কি? Efficient market is one where security prices fully and instantly reflect all available information. তো efficient market মানে হচ্ছে গিয়ে যেই মার্কেটে
আমার স্টক প্রাইস অর ইনভেস্টমেন্ট অ্যাসেট প্রাইস অ্যাকচুয়ালি মার্কেটে যে অ্যাভেলেবল ইনফরমেশন আছে সেগুলোকে রিফ্লেক্ট করে। তো ধরলাম একটা অ্যাসেটের প্রাইস 10 টাকা, মার্কেটের কথা ছড়াছড়ি হইতেছে ওদের অবস্থা অনেক ভালো, তো পরের সপ্তাহে হয়তো ওটা 12 টাকা হয়ে যাবে। যদি সেটা 12 টাকাই হয় তখন সেটাকে আমরা এফিশিয়েন্ট মার্কেট বলবো। কিন্তু 12 টাকা হওয়ার কথা, কিন্তু ভিতরে ভিতরে চোরামি করে 8 টাকা বানায় ফেললো, তখন সেটাকে আমরা এফিশিয়েন্ট মার্কেট বলতে পারবো না। হোয়াট আর দ্য ফর্মস অফ মার্কেট এফিসিয়েন্সি? 3 ধরনের আছে। একটা হচ্ছে উইক ফর্ম এফিসিয়েন্সি। তো উইক ফর্ম এফিসিয়েন্সি সেমি স্ট্রং আর স্ট্রং ফর্ম এফিসিয়েন্সি। উইক ফর্ম বলে যে আমার প্রাইসেস, স্টক প্রাইস হচ্ছে গিয়ে হিস্টোরিক্যাল এই স্টকের যত ইনফরমেশন ছিল, ভলিউম, প্রাইস টাইস সব কিছুকে রিফ্লেক্ট করে। সেমি সেমি স্ট্রং বলে যে আমার পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন, রিপোর্ট, এগুলা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে রিফ্লেক্ট করে। স্ট্রং ফর্ম বলা হইতেছে যে প্রাইসেস রিফ্লেক্ট অল ধরনের, সব ধরনের ইনফরমেশন, যত আমার বোথ পাবলিক আর প্রাইভেট যত ধরনের ইনফরমেশন আছে সবগুলার কারণেই আমার প্রাইস হচ্ছে, স্টক প্রাইস হচ্ছে ওঠানামা করতে পারে। সো এটা আমাকে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমার যে প্রাইস, সেই স্টক প্রাইস যে ওঠানামা করতেছে ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন ইনফরমেশনের কারণে। তো উইক ফর্মে হচ্ছে কি খুব একটা রিফ্লেক্ট করে না, সেমি স্ট্রং ফর্মে মোটামুটি করে, আর স্ট্রং ফর্মে অনেক বেশি রিফ্লেক্ট করে। আচ্ছা, থ্রি মেইন লিগাল মেথডস এক্সিস্ট ফর ওয়ান কোম্পানি। তিন ধরনের লিগাল মেথড আছে একটা কোম্পানির অ্যাকোয়ার করার জন্য বা মার্জ হওয়ার জন্য। ফার্স্টে বলেছে মার্জার অর কনসলিডেশন। একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, ঠিক আছে। আহ, দুইটা কোম্পানি ছিল, একটা আরেকটা, দুইটা একসাথে হয়ে যায়। আর কনসলিডেশন কি? কনসলিডেশন ইজ দ্য সিমিলার এক্সপেক্ট বোথ কোম্পানিজ অ্যান্ড দেয়ার লিগাল এক্সিস্টেন্স ফর্ম এ নিউ কোম্পানি। কনসলিডেশন হচ্ছে কি আমার একটা সেম ধরনের, কিন্তু দুইটা মিলে, ঠিক আছে, একটা আলাদা নতুন এন্টিটি তৈরি হয়। দুইটা কোম্পানি আলাদা আলাদা ছিল, দুইটা মিলে একটা হয়ে যায়। মার্জ কি? ওয়ান কোম্পানি কমপ্লিটলি অ্যাবজর্ব অ্যানাদার, মানে একটা বড় কোম্পানি একটা ছোট কোম্পানিকে অ্যাবজর্ব করে নিচ্ছে সেইটা। আর যখন দুইটা আলাদা আলাদা কোম্পানি মিলে নতুন আরেকটা আলাদা কোম্পানি তৈরি হয় তখন সেটাকে বলে কনসলিডেশন। অ্যাকুইজিশন অফ স্টক আরেকটা আছে। অ্যাকুইজিশন অফ স্টক কি? একটা কোম্পানি আরেক কোম্পানির স্টক কিনে নিতে পারে যাতে সেই কোম্পানিটাকে ওন করে, এইটাকে বলতেছি আমরা অ্যাকুইজিশন অফ স্টক। আর এটা হচ্ছে অ্যাকুইজিশন অফ অ্যাসেট। অ্যাকুইজিশন অফ অ্যাসেট কি? আমায় কোম্পানিটা, ওই কোম্পানির যত ধরনের অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট হইতে পারে, ওগুলো অ্যাকোয়ার করে নিলাম, লাইক মেশিনারি স্টাডিস, ওগুলা। অ্যাকুইজিশন কত ধরনের হয়? 3 ধরনের হইতে পারে। এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকুইজিশন। দ্য অ্যাকুইরিং অ্যান্ড টার্গেট ফার্মস আর ইন দ্য সেম ইন্ডাস্ট্রি। যখন যখন দুইটা কোম্পানি সেম ইন্ডাস্ট্রিতে থাকে, যখন একটা আরেকটার সাথে মার্জ হয় বা অ্যাকোয়ার করে, তখন সেটাকে হরাইজন্টাল বলে। তো যখন ভার্টিক্যাল acquisition কি? ফার্মস অপারেট ইন ডিফারেন্ট স্টেজেস অফ প্রোডাকশন, ফর এক্সাম্পল ইনভিডিয়াস পারচেস অফ মেলানক্স কারেক্টেড বায়ার ওয়ান অফ দ্য কি সাপ্লায়ার। মানে হচ্ছে গিয়ে আমার কোম্পানি সাপ্লায়ারের সাথেই মার্জ হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকুইজিশন। আমি ম্যানুফ্যাকচারার, আমি সাপ্লায়ারের সাথে মার্জ হয়ে গেলাম, বা আমি ম্যানুফ্যাকচারার, আমি হচ্ছে রিটেলারের সাথে মার্জ হয়ে গেলাম, এরকম। কংগ্লোমারেট অ্যাকুইজিশন। কংগ্লোমারেট অ্যাকুইজিশন হচ্ছে কি যখন কোম্পানির বিজনেস আলাদা আলাদা ধরনের, কিন্তু এরা সবাই সবাইরে মার্চ করে, লাইক প্রাণ। ওদের খাবারের সাথে প্লাস্টিক আছে, তারপরে গাড়ির বিজনেস আছে, সব কিছুই আছে, এরকম। আরেকটা হচ্ছে টেক ওভার। টেক ওভার দ্য জেনারেল টার্ম ফর ওয়েন ওয়ান কোম্পানি গেইনস কন্ট্রোল ওভার অ্যানাদার। যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে করে নেয়, কন্ট্রোল নিয়ে নেয়। তো এখানে আমাদের অনেক ধরনের আছে টেক ওভার। তো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনে হচ্ছে আমার কোম্পানি ওইটাকে অ্যাকোয়ার করে নেয়, মার্জের মাধ্যমে স্টক নিয়ে নিতে পারে, অ্যাসেট নিয়ে নিতে পারে। প্রক্সি কন্টেস্ট একটা আছে। প্রক্সি কন্টেস্ট কি? ইনস্টেড অফ বাইং শেয়ার অর অ্যাসেট অ্যান্ড অ্যাকোয়ারিং গ্রুপ ট্রাইস টু গেইন কন্ট্রোল বাই পারসুয়েডিং শেয়ার হোল্ডার্স টু ভোট আওয়ার আউট কারেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিপ্লেস দেম উইথ দেয়ার ওন নমিনি। তো প্রক্সি কন্টেক্সট কি হয়? যখন হইতেছে কি একটা কোম্পানি আরেকটা কোম্পানির ম্যানেজমেন্টকেই চেঞ্জ করে দেয়।
আর একটা হচ্ছে গোয়িং প্রাইভেট, এ কোম্পানিজ ম্যানেজমেন্ট অর এ গ্রুপ অফ ইনভেস্টর বাইস আউট অল পাবলিক শেয়ার হোল্ডার্স, রিমুভিং দ্য কোম্পানি ফ্রম দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড মেকিং ইট প্রাইভেটলি ওন। তো যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানির সকল স্টক কিনে নেয় এবং সেটাকে স্টক মার্কেট থেকে সরে যেতে হয় এই কারণে, তখন সেটাকে আমরা বলি গোয়িং প্রাইভেট মেথড। এটা হচ্ছে আরেকটা টেক ওভারের মেথড। আচ্ছা, ইকোনমাইজ অফ স্কেল কি? ইকোনমাইজ অফ স্কেল মানে হচ্ছে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানির থেকে কম খরচে প্রডিউস করতে পারে। এই যেটা আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে বলছিলাম ইকোনমাইজ অফ স্কেল, প্রথম দিকে হচ্ছে গিয়ে আমার পার ইউনিট খরচ কমে আসতে থাকে। একটা লেভেলে গিয়ে আমার যখন মেশিনারিজ যখন যতই বাড়াই দিই না কেন, আমার পার ইউনিট কস্ট আবার প্রোডাকশন কস্ট আবার বেড়ে যেতে থাকে। এটাকে বোঝানো হচ্ছে ইকোনমাইজ অফ স্কেল থেকে ডিস ইকোনমাইজ অফ স্কেল। ওকে, তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কোম্পানি কি কিভাবে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিতে পারে। একটা হচ্ছে পয়জন পিল। পয়জন পিল হচ্ছে যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানির স্টকগুলো অনেক বেশি দাম নিয়ে যখন কিনে নেয়, লাইক আমি পয়জন খাইতেছি অনেক বেশি টাকা দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে গোল্ডেন প্যারাশুট, লার্জ কম্পেনসেশন ফর এক্সিকিউটিভ ইফ এ টেক ওভার অকার্স। যদি আমার কোম্পানি একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নেয়, তখন সেই কোম্পানিতে যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টকে অনেক বড় পরিমাণে টাকা জরিমানা দিতে হয়, কম্পেনসেশন দিতে হয়। পয়জন পুট ফোর্সেস দ্য ফার্ম টু বাই ব্যাক সিকিউরিটিজ অ্যাট এ সেট প্রাইস। তো আমার যে ফার্ম আছে, আমি ফার্মের স্টক কিনে নিলাম, আবার সেই ফার্মকে বাধ্য করব যাতে ওরা আবার সেই স্টকটা কিনে নেয়। দেন হচ্ছে ক্রাউন জুয়েল, সেলিং অর থ্রেটেনিং টু সেল মেজর অ্যাসেটস টু এ ডেটার টু টেক ডেটার এ টেক ওভার, স্কর্চড আর্থ স্ট্র্যাটেজি। আচ্ছা, একটা কোম্পানি যখন তার যত ধরনের অ্যাসেট আছে সেই অ্যাসেটটা যদি তার কোনো একটা ফ্রেন্ডকে দিয়ে দেয় বা কোনো একটা কম্পিটিটরকে দিয়ে দেয়, যাতে ওই কোম্পানিটা তখন আর বেশি না থাকে, অ্যাট্রাকটিভ না থাকে, এটা একটা স্ট্র্যাটেজি। হোয়াইট নাইট, এ ফ্রেন্ডলি কোম্পানি অ্যাকোয়ার্স দ্য, আমাকে একটা কোম্পানি অ্যাকোয়ার করতে আসছে, তখন আমি আমার আরেকটা ফ্রেন্ডলি কোম্পানিকে বললাম ভাই তুমি আমারে নিয়ে নাও, তাও আমি ওর কাছে বিক্রি হবো না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি আমাদের টেক ওভার থেকে বাঁচার যে উপায়গুলা সেগুলা। তারপর হচ্ছে লক আপ, গিভস এ ফ্রেন্ডলি পার্টি দ্য রাইট টু বাই স্টক অর অ্যাসেট অ্যাট এ ফিক্সড প্রাইস ডিউরিং এ টেক ওভার অ্যাটেম্প। লক আপ হচ্ছে কি যখন আমি একটা ফ্রেন্ডলি পার্টিকে একটা ফিক্সড প্রাইসে আমার কোম্পানির স্টকগুলো বিক্রি করে দিব। শার্ক রিপেলেন্ট, এনি স্ট্র্যাটেজি টু ডিসকারেজ আনওয়ান্টেড টেক ওভার বিট ইনক্লুডিং পয়জন পিল। তো এটা কি মানে আমি আমার স্টকের প্রাইস অনেক বাড়াই দিব, প্রফিট বেশি টেশি দেখায় স্টকের প্রাইস এত বাড়াই দিব যার একটা কোম্পানি কিনতে পারবে না। এটা হচ্ছে আমার শার্ক রিপেলেন্ট একটা ই। দেন হচ্ছে বিয়ার হাগ,
এ টেক ওভার অফার সো অ্যাট্রাকটিভ দ্যাট ম্যানেজমেন্ট ফিলস কম্পেলড টু অ্যাকসেপ্ট। তো তারা এত এত সুযোগ সুবিধা দেয় যে দেখে সন্দেহ লাগতে থাকে, কী রে এত কিছু দিচ্ছে, কাহিনী কি। দেন হচ্ছে ফেয়ার প্রাইস প্রভিশন, এনশিওরস অল শেয়ার হোল্ডার্স রিসিভ দ্য সেম প্রাইস প্রিভেন্টিং টু টায়ার অফার, সেটা লাগবে না। ডুয়েল ক্লাস ক্যাপিটালাইজেশন লাগবে না, কন্ট্রাকচুয়াল অফার লাগবে না। প্যাকম্যান ডিফেন্স, দ্য টার্গেট কোম্পানি ট্রাইস টু বাই দ্য বিডার, রিয়ালি ইউজ বাট পসিবল ইন সেম কেস। মানে আমাকে যে কিনতে আসছে, আমি সেই কোম্পানিকে উল্টা কিনে নিতে চাবো, এটাকে বলা হয় প্যাকম্যান ডিফেন্স। আচ্ছা, স্প্লিট আপ কি? স্প্লিট আপ মানে হচ্ছে একটা কোম্পানি যখন দুই ভাগে হয়ে দুইটা নতুন কোম্পানি হয়ে যায় বা আরও কোম্পানি হয়ে যেতে পারে, তখন সেটাকে বলে।